হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির 9ম পর্ব। বারে ঢুকে ভিতরটা আজ একেবারে খালি দেখল রানা। স্কচ আর সোডা নিয়ে বসল ও। আধ ঘন্টা পেরিয়ে যাবার পরও যখন দেখল ম্যাডামের কোনো চিহ্ন নেই, মনে মনে ঠিক করল অন্য আরেক সময় আসবে তার খোঁজে। ঠিক এই সময় দরজায় দেখা গেল ম্যাডামকে। রানাকে দেখে উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল তার চেহারা। সোজা এগিয়ে এসে ওর টেবিলেই বসল সে। আপনি আবার এসেছেন, সেজন্য আমি খুব খুশি হয়েছি। আশা করি সেদিন মেয়েটার সঙ্গ পেয়েছিলেন। বাধা দিয়ে রানা বলল, আপনি আমাকে ঠকিয়েছিলেন। ওর নাম সুজি কোয়াও ছিল না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। সবিনয়ে বলল ম্যাডাম, কিন্তু সুজি কোয়াও না হোক, মেয়েটা দেখতে খারাপ ছিল তা আপনি বলতে পারবেন না। যাক, সেদিনের কথা আমি ভুলে গেছি, বলল রানা। সিগারেট ধরালো ও। আজ অন্য আরেকটা মেয়ের খবর চাই আমি। লক্ষ্য করুন, আমি সঙ্গ চাইছি না, খবর চাইছি। মেয়েটার নাম ইসি তাহি। চেনেন? না চিনলে তাও বলুন। শুধু উত্তর দেবার জন্য আপনাকে আমি $50 দেব। আর যদি রক্তমাংসের ইসি তাহিকে আপনার সামনে হাজির করতে পারি। লোভে চকচক করে উঠল ম্যাডামের চোখ দুটো। তাহলেও ওই $50। গ্লাসের দুধটুকু শেষ করে উঠে দাঁড়ালো ম্যাডাম। ঠিক আছে, ইসি তাহিকে পাবেন আপনি আজ রাত 8টায়। তাকে প্রমাণ করতে হবে যে সে ইসি তাহি। করবে। দৃঢ় কণ্ঠে কথাটা বলে চলে গেল ম্যাডাম। ফেরি বোট, ফার্স্ট ক্লাস ডেক। রেলিংয়ের উপর ঝুঁকে নিচে থার্ড ক্লাসের আরোহীদের বিশৃঙ্খল ঠেলাঠেলি দেখছে রানা। লোয়ার ডেকে উঠার জন্যে মারামারি হুড়োহুড়ি শুরু করে দিয়েছে চীনারা। দেখার মতো একটা দৃশ্য বটে। আরোহীদের ব্যস্ততা আর ছুটোছুটি দেখে মনে হয় বোট বোধ হয় এই ছেড়ে দিল। আসলে বোট ছাড়তে এখনও 15 মিনিট বাকি। মিন্তি আর কুলিরা কাঁধে মাথায় বস্তা নিয়ে সার্কাস দেখাবার ভঙ্গিতে যেভাবে রেলিং টপকাবার চেষ্টা চালাচ্ছে, দেখে মনে হয় ডেকে উঠতে না পারলে তাদের জীবনী বুঝি বৃথা হয়ে যাবে। গ্রাম্য প্রায় সব চীনা মেয়ের পিঠে একটা করে বাচ্চা বাঁধা। ধাক্কাধাক্কির প্রতিযোগিতায় তারাও কারো চেয়ে কম যায় না। একজোড়া সুন্দরী চীনা যুবতীকে দেখল রানা। দুজনের কাঁধের মাঝখানে একটা বেতের ঝুড়ি ঝুলছে। তাতে বসে আছে একটা নাদুস নুদুস খাসি শূকর। তাদের সামনে রয়েছে একজন চীনা মা। তার ঘাড়ের উপর সওয়ার হয়ে বসে আছে 5-6 বছরের একটা ছেলে। পিঠে তো আরেকটা আছেই। গোটা পাঁচেক প্রায় একই বয়সের শিশুকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে রেলিংয়ের দিকে। ভিড়ের একধারে দাঁড়িয়ে আছে দুজন চীনা পুলিশ, কোমরে বাঁধা হোলস্টারে হাত। প্রতিপালক সুলভ সহনশীলতার সাথে এই দৃশ্য অবলোকন করছে। ঘাড় ফিরিয়ে ফার্স্ট ক্লাসের সহযাত্রীদের দিকে তাকালো রানা। সিঁড়ি বেয়ে উঠে আসছে একজন দুজন করে, কিন্তু তাদের মধ্যে কণিকাকে দেখা গেল না। হঠাৎ জেটির দিকে নজর পড়তেই ছ্যাদ করে উঠল রানার বুক। হাতে একটা ব্রিফকেস নিয়ে জেটির কিনারায় দাঁড়িয়ে আছে লোকটা। পরনে কালো স্যুট, ফার্স্ট ক্লাস ডেকে উঠতে যাচ্ছে। এই লোকটাকেই কি আয়নায় দেখেছিল ও? নন্দীদের বাড়ির অন্ধকার লনে দাঁড়িয়েছিল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকল রানা। বছর 40 বয়স হবে, বলিষ্ঠ শরীর। হাঁটার ভঙ্গিতে অ্যাথলেটের মতো স্বচ্ছন্দ একটা ভাব ফুটে আছে। আবছা অন্ধকারে দেখা চেহারাটা এখন আর পরিষ্কার স্মরণ নেই রানার। এই লোকটাই সেই লোকটা কিনা নিশ্চিত হতে পারল না ও। ওর পাশ ঘেঁষে এগিয়ে গেল লোকটা। একটা সিটে বসে তাড়াতাড়ি মুখের সামনে খবরের কাগজ মেলে ধরে আড়াল করল নিজেকে। বোট ছাড়ার ঠিক আগের মুহূর্তে হাজির হলো কণিকা। পরনে লাল পাড়ের হলুদ তাঁতের শাড়ি, হাতে একটা বেতের ঝুড়ি। পাশাপাশি সিটে বসল ওরা। শুরুতেই ভারত আর বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গ তুলল কণিকা।
ব্যক্তিগত কোনো প্রশ্নই তুলল না। অনেকক্ষণ আলাপ হলো, কিন্তু শফিকের নামটা পর্যন্ত মুখে আনল না সে। পৌঁছে গেছি আমরা। সিলভার মাইন জেটিতে বোট ভিড়তেই সিট ছেড়ে উঠে দাঁড়ালো কণিকা। ইশারায় হাতের ঝুড়িটা দেখিয়ে বলল, বুড়ির হাতে দিয়ে আসতে হবে এটা। এখানে ফিরব ঠিক 1.5 ঘন্টা পর। এই ফাঁকে জলপ্রপাতটা দেখে ফিরে আসতে পারবেন আপনি? তার মানে এখানেই আবার দেখা হবে আমাদের। বোট থেকে নেমে পড়ল ওরা। জলপ্রপাতের পথটা দেখিয়ে দিল কণিকা। এই রাস্তা ধরে সোজা চলে যান। পথে বাটারফ্লাই পাহাড় পড়বে, তারপর একটা ব্রিজ। ব্রিজের ওপারেই ওয়াটারফল। সত্যি অদ্ভুত সুন্দর, দেখে মুগ্ধ হবেন। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা হয়ে গেছে যে আমাকে মুগ্ধ করা সত্যি কঠিন, হালকা সুরে বলল রানা। তবু আপনি যখন এত করে বলছেন, চেষ্টা করে দেখা যাক একবার। মুখে একটু জোর করা হাসি টেনে বিদায় নিল কণিকা। তার গমন পথের দিকে তাকিয়ে থাকল রানা, কিন্তু বেশিক্ষণ নয়। সেই চীনা লোকটার সন্ধানে এদিক ওদিক তাকালো ও, কিন্তু লোকটা কখন যে কোন দিক দিয়ে কোথায় চলে গেছে বুঝতে পারল না। বিশেষ কোনো তাড়া নেই ওর। রোদের ভিতর দিয়ে ধীর পায়ে বাটারফ্লাই পাহাড়ের দিকে এগুলো ও। মিনিট 10 হেঁটে সাগর এলাকা ছাড়িয়ে এলো। এদিকে পথটা একেবারে নির্জন। নিঝুম একটা গ্রামের ভিতর দিয়ে এঁকে বেঁকে সামনের দিকে চলে গেছে। গ্রামটা পেরিয়ে এসেই হঠাৎ ওর ডান দিকে দেখল বাটারফ্লাই পাহাড়। সামনে ধুধু মাঠ পড়ে আছে। জায়গাটা একেবারে নির্জন দেখে অবাকই হলো রানা। জলপ্রপাতের আওয়াজ পাচ্ছে ও, অথচ পথে কোনো লোক নেই। চীনারা বা বিদেশি ট্যুরিস্টরা এদিকে খুব কম আসে নাকি? জলপ্রপাতের কাছে চলে এলো ও। কোথাও কোনো লোকজন নেই। প্রপাতটা কিন্তু সত্যি সুন্দর। বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল রানা। ঠিক করল আরও কিছুটা সময় এখানে থাকা যেতে পারে। রাস্তার উপর দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো ও। ঠিক এই সময় এলো আক্রমণ। প্রথমে মৌমাছির মতো একটা গুঞ্জন, বাতাসের শীষ কেটে বিদ্যুৎ গতিতে কী যেন বেরিয়ে গেল কানের পাশ ঘেঁষে। পর মুহূর্তে করাত রাইফেলের আওয়াজ। ডাইভ দিয়ে মাটিতে পড়ল রানা। দ্রুত গড়ান দিয়ে রাস্তা থেকে নেমে এলো মাটিতে। সাথে সাথে আবার গর্জে উঠল রাইফেল। ওর 2 গজ দূরে একরাশ ধুলো উড়ল। সেই ধুলোর উপর দিয়েই গড়িয়ে রাস্তার ধারের উঁচু ঘাসের ভিতর চলে এলো রানা। কিন্তু আবার শব্দ হলো রাইফেলের। এবার অল্পের জন্যে বেঁচে গেল রানা। মাথার 1 ইঞ্চি উপর দিয়ে ছুটে গেল বুলেট। বিপদের প্রকৃতিটা ঠিক বুঝতে পারছে না রানা। পাহাড়ের উপর থেকে গুলি করছে লোকটা। সাথে আর কেউ আছে? যদি থাকে, কোথায়? পাশে নাকি উল্টো দিকে? এটা যে একটা সুপরিকল্পিত হামলা তাতে কোনো সন্দেহ নেই। সে এখানে আসবে জেনে অপেক্ষা করছে রাইফেলধারী। সারা শরীর ঘেমে গেছে। নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। ঘাসের ভিতর দিয়ে ক্রল করে এগুচ্ছে ও। মাথা নামিয়ে রেখেছে। মাটি ছুঁই ছুঁই করছে কপাল। বড় একটা পাথর পড়ল সামনে। সেটার আড়ালে চলে এসে শুয়ে পড়ল চিত হয়ে। অপেক্ষা করে দেখা যাক এরপর কি ঘটে। আরও একটা গুলি হলো। মাথার অনেক উপর দিয়ে ছুটে গেল বুলেট। তারপর অনেকক্ষণ আর কোনো শব্দ নেই। লোকটা যেই হোক, পাহাড় থেকে গুলি করছে সে। রাইফেলের সাথে নিশ্চয়ই টেলিস্কোপিক সাইট ফিট করা আছে। গুলির আওয়াজ শুনে অনুমান করা যায় অন্তত 60 মাইল দূর থেকে ফায়ার করছে সে। .38টা সাথে করে নিয়ে আসেনি বলে নিজেকে তিরস্কার করল রানা। হাফ শার্ট আর স্ন্যাক্স পরেছে বলে ওটা আর সাথে করে নিয়ে আসা হয়নি। এখন আর ঘন ঘন হাঁপাচ্ছে না ও। দ্রুত চিন্তা করছে কোথায় রয়েছে ও। লোকটা জানে করার মধ্যে এইটুকু করতে হবে তার। ও দেখা না দেওয়া পর্যন্ত অপেক্ষা। পিছু হটে পালাবার কোনো পথ আছে কিনা দেখার জন্য অত্যন্ত সতর্কতার সাথে মাথাটা একটু তুলল ও। তাকালো পিছন দিকে। করাত করে গর্জে উঠল রাইফেল। মাথা নিচু করে নিল রানা। যা সন্দেহ করেছিল তাই। রাইফেলধারী একজন নয়, 2 জন, কমপক্ষে 2 জন। শেষ গুলিটা এলো রানার পিছনে বাম দিক থেকে। বেশ কাছেই রয়েছে দ্বিতীয় লোকটা। পোশাক দেখেই ধরে নিতে পেরেছে তারা। ওর কাছে কোনো আগ্নেয়াস্ত্র নেই। দূরের গুলিগুলো ব্যর্থ হওয়ায় এখন তারা সামনে এসে গুলি করবে। এতক্ষণে বোধহয়
রওনাও হয়ে গেছে। রিস্ট ওয়াচ দেখল রানা। 5:20 জেটিতে ওকে দেখতে না পেয়ে কণিকা কি ওর খোঁজে এদিকে আসবে? ধরা যাক আসবে। সে যদি এদের সামনে পড়ে যায়, ওর মতো তাকেও কি খুন করার চেষ্টা করবে তারা? সন্তর্পণে ক্রল করে পাথরের কাছ থেকে পিছিয়ে যেতে শুরু করল রানা। লম্বা ঘাসের ভিতর দিয়ে সাপের মতো নিঃশব্দে নেমে আসছে পাহাড়ের নিচের দিকে। এভাবে 5 মিনিট পিছিয়ে এলো ও। আগের জায়গা থেকে প্রায় 100 ফিট সরে এসেছে। একটু একটু করে মাথা তুলে আগের জায়গাটা দেখার চেষ্টা করল ও। সাথে সাথে বাতাসে শিস কেটে মুখের পাশ দিয়ে ছুটে গেছে বুলেট। সেই সাথে শোনা গেল রাইফেলের আওয়াজ। আবার মাটিতে কপাল ঠেকালো রানা। এই প্রথম একটা শিরশিরে অনুভূতি জাগল শিরদাঁড়ার কাছে। ধীরে ধীরে একটা গড়ান দিতে শুরু করলো ও। ভাগ্যিস শুরু করেছিল, তা না হলে লাশ হয়ে যেত ও। পুরো এক গড়ান দেয়া শেষ হয়নি, আগের জায়গাটায় একটা বুলেট এসে লাগলো। আন্দাজে করে ছোড়া গুলি, কিন্তু ঠিক লক্ষ্যে ভেদ করেছে। সরে গিয়েছিল বলে বেঁচে গেল রানা। আরও খানিক ডান দিকে সরে এলো ও। লম্বা ঘাসের শেষ সীমানায় চলে এসেছে বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে উঠল। আর মাত্র 4 ফিট সামনে উন্মুক্ত পাথরে জমি। খানিক দূর সমতল বটে, কিন্তু তারপর হঠাৎ দেবে গিয়ে একটা ঢালের সাথে মিশেছে। ঢালটা প্রায় খাড়া নেমে গেছে, সম্ভবত পাহাড়ের গা বেয়ে একেবারে নিচের উপত্যকায়। নিঃশ্বাস পড়ে আছে রানা, কান দুটো সজাগ, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। কি ঘটছে দেখারও কোনো উপায় নেই। মাথা না তুলে দেখবে কিভাবে? একটা কান মাটির সাথে সেটে রাখল ও। কয়েক মিনিট কিছুই শুনতে পেল না, কিন্তু তারপরই পরিষ্কার আওয়াজ পেল। আন্দাজ 15 কি 20 গজ দূরে ওর বাম দিকে রয়েছে লোকটা। লম্বা ঘাসের আড়ালে গা ঢাকা দিয়ে এগিয়ে আসছে ওর দিকে। এখন আর নিঃশ্বাস পড়ে থাকার উপায় নেই, কিছু একটা করা দরকার ওর। তা না হলে সোজা ওর ঘাড়ে এসে পড়বে লোকটা। ঠিক কোথায় আছে লোকটা বুঝতে চেষ্টা করল রানা, কিন্তু সঠিকভাবে তা বোঝা সম্ভব নয়। তবে অন্তত এইটুকু জানে ও কোন দিক থেকে আসছে সে। ইতি কর্তব্য স্থির করতে প্রায় 30 সেকেন্ড সময় নিল ও। তারপর হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়ালো শটান। দ্রুত লাফ দিল, প্রথমে ডান দিকে, তারপর বাঁ দিকে। প্রথম লাফটা শুধু দিয়েছে রানা। খেয়াল করল গুলির শব্দ হলো দূরে। কয়েক গজ দূর দিয়ে ছুটে গেল বুলেট। দ্বিতীয় লাফটা দেওয়ার আগেই মাত্র 6 ফিট দূরে ঘাসের ভিতর ক্ষীণ একটা নড়াচড়া দেখতে পেল ও। দ্বিতীয় লাফের সাথেই ছুটল সেদিকে। ব্লু রঙের কোট আর ট্রাউজার পরা একজন চীনা, মাথায় সুতি কাপড়ের টুপি, ঘাসের ভিতর থেকে উঠে দাঁড়িয়ে রানার মুখের উপর হাসল। লোকটা বেটে, গাট্টা গোট্টা, শক্তপোক্ত শরীর। তার হাতে ধরা ছুরির ফলাটা ঝিক করে উঠল রোদ লেগে। উঠে দাঁড়ালো বটে, কিন্তু তাকে স্থির হবার কোনো সুযোগই দিল না রানা। ডাইভ দিয়ে পড়ল ও। একটা হাত বাড়ালো তার গলার দিকে, অপরটা ছুরি ধরা হাতের কবজির দিকে। লোকটাকে কাঁধ দিয়ে ধাক্কা দিল রানা। শক্ত মাটির উপর দরাম করে পড়ে গেল দুজনে। লোকটার কবজি আর গলা আগেই ধরে ফেলেছে রানা। ওর চোখের ভিতর আঙুল ঢোকাবার চেষ্টা করল লোকটা, কিন্তু তার নাকের উপর হাতুড়ির বাড়ির মতো বার কয়েক কপাল ঠুকতেই ক্ষান্ত হলো সে। ছুরিটা হাত থেকে কেড়ে নিল রানা। দমাদম কয়েকটা ঘুষি চালালো তার পেটে। গঙ্গাতে শুরু করলো লোকটা। শত্রু কিছুটা কাবু হতেই 2 হাত দিয়ে তার গলা চেপে ধরল রানা। শরীরটা রানার নিচে মোচড় খেতে শুরু করলো, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না সেটা। বিস্ফারিত চোখজোড়া একটু পরই স্থির হয়ে গেল। গড়িয়ে তার উপর থেকে নেমে পড়ল রানা। একটু একটু হাঁপাচ্ছে ও। মাথা তুলে পাহাড়ের দিকে তাকাতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। প্রথম লোকটা বোধহয় পাহাড় থেকে নেমে আসতে শুরু করেছে। কিছুটা ফাঁকা মতো জায়গায় সরে গেল রানা। অজ্ঞান লোকটাকে মাটিতে ছেঁচড়ে টেনে নিয়ে গেল সাথে। জ্ঞান ফিরে আসছে চীনাম্যানের। একটু নড়ে উঠতেই রানা ওর দিকে মনোযোগ দিতে যাবে, এমনি সময় এক লাফে উঠে দাঁড়ালো লোকটা। ধস্তাধস্তির সময় মাথার টুপিটা পড়ে গেছে, সেই জন্যেই চিনতে পারল না ওকে প্রথমজন। একটা রাইফেলের আওয়াজ হলো।
সাথে সাথে চীনাম্যানের মুখটা একটা রক্তের লাল মুখোশ হয়ে গেল। ধরাম করে আছড়ে পড়ল লাশটা ঘাসের উপর। ক্রল করে 15 ফিট পিছিয়ে এলো রানা। এখন শুধু অপেক্ষা। মাঝে মধ্যে মাটিতে কান পাচ্ছে সে। কোনো শব্দ নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো ওকে। 6টা বেজে 25 মিনিট পার হয়ে গেল। এতক্ষণে ধৈর্য হারিয়ে পাহাড় থেকে নামতে শুরু করলো স্নাইপার। যথেষ্ট আত্মবিশ্বাস আর বেপরোয়া ভাব নিয়ে নেমে এলো লোকটা। ধরেই নিয়েছে প্রতিপক্ষ মারা গেছে, অথবা অন্তত ক্ষতি করার সাধ্য তার নেই। সামনের ঘাস সামান্য একটু ফাঁক করে পাহাড়ের বেশ খানিকটা অংশ দেখতে পেল রানা। ওদিক থেকেই শেষ গুলিটা এসেছিল। দ্রুত হনহন করে নেমে আসছে লোকটা, রাইফেলটা বগলে। আরও কাছে চলে এলো সে। সন্দেহটাই সত্যি হলো। বছর 40 বয়স হবে, বলিষ্ঠ গড়ন, লোহার মতো শক্ত শরীর। এই লোকটাকেই নন্দীদের বাড়ির আয়নায় দেখেছিল রানা। আজ রানার সাথেই এসেছে বোটে করে। লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে দ্রুত কয়েকটা কথা ভেবে নিল রানা। এই নির্জন দ্বীপে আসার প্রস্তাবটা এসেছিল কণিকার তরফ থেকে। নন্দীদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল ওকে। এই লোকটা সেখানে ছিল ওকে দেখে চিনে নেবার জন্যে। তার মানে এটা একটা সুপরিকল্পিত ফাঁদ। ওকে জীবিত ফিরতে দেবার কোনো ইচ্ছে ষড়যন্ত্রকারীদের নেই। যে গতিতে এগিয়ে আসছে লোকটা, পৌঁছতে 5 মিনিটও লাগবে না তার। ঘরান দিয়ে পিছিয়ে এলো রানা। ছুরিটা তুলে নিল লাশের পাশ থেকে। লম্বা ঘাসের ভিতর কোথায় পড়ে আছে রাইফেলটা দ্রুত মাত্র একবার খোঁজার সময় পেল রানা। কিন্তু কোথাও পাওয়া গেল না সেটা। রাইফেলের বদলে বড় আকারের একটা পাথর পেল ও। সেটা ও তুলে নিল হাতে। তারপর সরে গেল বেশ কিছুটা ডাইনে। মেঠো পথের উপর চলে এসেছে লোকটা। হাঁটার গতি আগের চেয়ে অনেক মন্থর। তার আর রানার মাঝখানে গজ 20 উঁচু ঘাসের ব্যবধান। রানার কাছে আসার আগে নিজের সঙ্গীর লাশের কাছে আসতে হবে তাকে। মাটিতে বুক দিয়ে শুয়ে আছে রানা। ডান হাতে পাথর, বাঁ হাতে ছুরি। আঁতকে উঠার মৃদু আওয়াজ পেল রানা। সাবধানে মাথাটা একটু তুলল ও। সঙ্গীর লাশ দেখতে পেয়েছে লোকটা। হতভম্ব দেখাচ্ছে তাকে। তারপর ঝট করে মাথা তুলল সে। পরস্পরের চোখে তাকালো ওরা। বগল থেকে পিছনে নেমে এলো রাইফেল লোকটার হাতে। রানাও পাথর ছুড়ল। সেও ট্রিগার টিপে দিল। ছুটে গিয়ে লাগলো বটে পাথরটা, কিন্তু তাতে পুরোপুরি লক্ষ্যচ্যুত হলো না বুলেট। রানার কাঁধের খানিকটা চামড়া ছিলে নিয়ে গেল। পাথরের ছুচালো দিকটা লোকটার ডান হাতে কোথাও গিয়ে বিঁধেছে। ব্যথায় কুঁচকে উঠেছে ওর মুখ। হাত থেকে পড়ে গেল রাইফেল। ঝুঁকে পড়ে আবার সেটা তুলতে যাচ্ছে সে। এই সময় চিতাবাঘের গতিতে তাকে লক্ষ্য করে লাফ দিল রানা। রানাকে উড়ে আসতে দেখে শরীরের একটা পাশ দিয়ে ঠেকাবার চেষ্টা করল সে। নিরেট পাথরের একটা দেয়ালের সাথে বাড়ি খেল যেন রানা। পা দুটো ফাঁক করে নিয়েছিল লোকটা, ধাক্কাটা যাতে সামলাতে পারে। বিদ্যুৎ গতিতে উঠে এলো একটা হাত। লোহার মতো শক্ত আঙ্গুল দিয়ে রানার কবজি ধরে হ্যাঁচকা টান দিল সে। শূন্যে এক পাক ডিগবাজি খেয়ে লোকটার মাথার উপর দিয়ে ওপারে গিয়ে ধরাম করে শক্ত মাটিতে পড়ল রানা। মাটির সাথে সংঘর্ষে দম আটকে এলো ওর। অনুভব করল ছুরিটা খসে গেছে হাত থেকে। সেই সাথে বুঝল পাহাড়ের সাইডে পড়েছে ও, ঢালের উপর। হাত পা ঢিল করে দিয়ে শরীরটাকে গড়িয়ে দিল। সাথে সাথে দ্রুত গতিতে নামতে শুরু করলো নিচের দিকে। কিন্তু একই সময়ে শব্দ শুনে বুঝল লোকটাও ওর গড়িয়ে পড়া শরীরটাকে ধাওয়া করে ছুটে নেমে আসছে। প্রায় 50 গজের মতো নেমে এসে নরম মাটির স্পর্শ অনুভব করল রানা। পায়ের আঙ্গুল মাটিতে গেঁথে শরীরটাকে থামালো ও। চোখের দৃষ্টি ঝাপসা, মাথা ঘুরছে, হাঁপাচ্ছে ঘন ঘন। মাথা একটু তুলতেই লোকটাকে দেখতে পেল। বড়সড় মুখে শব্দহীন নিষ্ঠুর এক টুকরো হাসি ফুটে রয়েছে, কিন্তু রাইফেল নেই। ঝালের নিচের দিকে রয়েছে রানা। ওর জন্যে এটা একটা মস্ত বেকায়দা অবস্থা। তবে রানা উঠে দাঁড়াবার আগেই পৌঁছে যাবে মনে করে লোকটা ঝড়ের গতিতে ছুটে আসছে। এখন আর গতি রুদ্ধ বা মন্থর করার কোনো উপায় নেই তার। ঠিক 1 সেকেন্ড আগে উঠে দাঁড়ালো রানা। সংঘর্ষ এড়াবার জন্যে স্যাঁত করে সরে গেল এক পাশে। পাশ ঘেঁষে
ছুটে যাবার আগে রানাকে ধরার চেষ্টা করল সে, কিন্তু তার বাঁকা আঙ্গুলগুলো রানার কনুইয়ের উপর থেকে পিছলে বেরিয়ে গেল। বিদ্যুৎ গতিতে পিছন ফিরল রানা। ঝেড়ে একটা লাথি কষল লোকটার চওড়া পিঠের ঠিক মাঝখানে, শিরদাঁড়ার ওপর। ছোটার গতি 3 গুণ বেড়ে গেল লোকটার। তাল হারিয়ে ফেলল, মুখ থুবড়ে পড়ল মাটির উপর। 3.5 ওজনের আরেকটা পাথর দেখতে পেয়ে তুলে নিল রানা। প্রাণপণ শক্তিতে ছুঁড়ে মারল লোকটার মাথা লক্ষ্য করে। ঘাড়ের ওপর মাথার পিছন দিকটায় লাগলো সেটা। ফিনকি দিয়ে রক্ত ছুটল সাথে সাথে। ঢাল বেয়ে দ্রুত নেমে যাচ্ছে শরীরটা, হাত পা ছুটছে এলোপাথারি। একটু দম নিয়ে ঘুরে দাঁড়ালো রানা। জানে লোকটা আর কখনো ওকে বিরক্ত করবে না। সিলভার মাইন জেটির দিকে এগুলো ও। অধ্যায় 9। ওয়ানচাই সৈকতের বারে ঠিক 8টায় পৌঁছল রানা। নানা দেশের খালাসিদের ভিড়ে গিজগিজ করছে ভিতরটা। প্রায় সবার সাথেই একটা করে চীনা ললনা রয়েছে। নাচছে তা ঠিক বলা যায় না, দল বেঁধে হুল্লোড় করছে বলাই ভালো। হইচই আর ছুটোছুটির সাথে তাল দিয়ে বাজছে ইংরেজি মিউজিক। এই ভিড়ের মধ্যে ম্যাডামকে কিভাবে খুঁজে বের করা যায় ভাবছে রানা। এই সময় ওর সামনে এসে দাঁড়ালো একটা হাসি মুখ। রানাকে পথ দেখিয়ে একটা খালি কেবিনে নিয়ে এলো ম্যাডাম। সেই অর্ডার দিল, রানার জন্যে স্কচ হুইস্কি, নিজের জন্যে দুধ। একটা সমস্যা দেখা দিয়েছে। ওয়েটার চলে যেতে চিন্তিতভাবে বলল ম্যাডাম, আপনাকে সঙ্গ দিতে ইস্তিতাহির কোনো আপত্তি নেই, কিন্তু সে আপনার সাথে তার ফ্ল্যাটে দেখা করবে। আরেকটা ফাঁদ? মনটা খুঁতখুত করতে লাগলো রানার। বিকেলের ঘটনাটা ওকে শুধু যে সতর্ক করে দিয়েছে তাই নয়, একটু ভয়ও পাইয়ে দিয়েছে। কিন্তু আজ সন্ধ্যায় শাওয়ার সেরে দাড়ি কামিয়ে কাঁধে ব্যান্ডেজ বেঁধে নিজের হোটেল রুম থেকে বেরোবার আগে .38টা সাথে নিতে ভুল করেনি ও। আলতোভাবে চাপ দিয়ে সেটার অস্তিত্ব আরেকবার অনুভব করল ও। কোথায় যেতে হবে আমাকে? কাছেই। আমি ট্যাক্সি ডেকে বলে দেব ড্রাইভারকে। কিন্তু জানবো কিভাবে মেয়েটা ইসিতাহি কিনা? ওর সাথে পরিচয়পত্র আছে। খানিক চিন্তা করে রাজি হয়ে গেল রানা। ঠিক আছে, কিন্তু তোমাকে টাকা দেবার আগে আমাকে বুঝতে হবে মেয়েটা ইসিতাহি কিনা। বেশ, শর্তটা মেনে নিল ম্যাডাম। চলুন তাহলে, আপনাকে ট্যাক্সিতে তুলে দিই। টপ ফ্লোরে থাকে ইসিতাহি, দরজায় নেমপ্লেট আছে। বাইরে বেশ গরম। স্ট্যান্ডে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। রানাকে পিছনে রেখে দ্রুত এগিয়ে গেল ম্যাডাম। একজন ড্রাইভারের সাথে চাপা গলায় কথা বলল। সম্মতির ভঙ্গিতে ঘাড় কাত করল ড্রাইভার। রানার দিকে ফিরল ম্যাডাম। উঠে পড়ুন, ড্রাইভার আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। রানার আপাদমস্তক দেখে নিয়ে মুচকি একটু হাসল ড্রাইভার। হাসি মুখে রানার পিঠ চাপড়ে দিয়ে অভয় দিল ম্যাডাম। তারপর ঘুরে দাঁড়িয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল বারের ভিতর। গম্ভীর চেহারা নিয়ে ট্যাক্সিতে চড়ল রানা। ড্রাইভার ওর গাম্ভীর্যের তাৎপর্য বুঝতে পেরেই সম্ভবত কোনো রকম আলাপ জমাবার চেষ্টা করল না। মাত্র 6 মিনিটের পথ। একটা জুয়েলারি দোকানের সামনে থামল ট্যাক্সি। রানাকে দোকানের পাশের একটা গেট দেখিয়ে দিল ড্রাইভার। নিচে নেমে ভাড়ার সাথে মোটা টিপস দিল রানা। ড্রাইভারের চেহারায় বিস্ময় ও আনন্দ ফুটে উঠতে দেখেও গাম্ভীর্যের মুখোশটা একটু বদলালো না রানার মুখে। ফুটপাথের ওপর দাঁড়িয়ে থাকলো ও। গেটের দিকে এগুবার কোনো লক্ষণই দেখা গেল না ওর মধ্যে। ব্যাপারটা বুঝতে পেরে আবার স্টার্ট দিল ড্রাইভার। ট্যাক্সি নিয়ে চলে গেল। যতক্ষণ দেখা গেল সেটাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানা। রাস্তায় ও ফুটপাথে প্রচুর মানুষ আর যানবাহনের ভিড়। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। কেউ রানার ওপর নজর রেখেছে কিনা বলা কঠিন। তবু চারদিকটা ভালো করে দেখে নিয়ে গেটের ভিতর ঢুকলো ও। সামনে সিঁড়ি, তার পাশে এলিভেটর। এলিভেটরে চড়ে টপ ফ্লোরে উঠে এলো ও। ল্যান্ডিংয়ের দুদিকে দুটো দরজা। একটার মাথায় ছোট ছোট লাল রঙের হরফে লেখা নামফলক, ইসিতাহি। কলিং বেলের বোতামে চাপ দিল রানা। প্রায় সাথে সাথে দরজা খুলে বাইরে উকি দিল একটা সুন্দরী চীনা মেয়ে। 20 থেকে 25-এর মধ্যে বয়স।
পরনে ক্রিম কালারের সিল্কের ব্লাউজ, ধূসর রঙের গাউন, পায়ে হরিণের চামড়া দিয়ে তৈরি স্যান্ডেল, একরাশ কালো চুল খোপা করে বাঁধা, পিছন দিকে তাজা দুটো গোলাপ গুজেছে। চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে রানার দিকে। ম্যাডাম পাঠিয়েছে আমাকে, আমি ডিউক, বলল রানা। মুক্তোর মতো ঝকঝকে দাঁত দেখা গেল মেয়েটার। হাসিটা আরও সুন্দর। আসুন, আমি আপনার জন্যে অপেক্ষা করছি। বসার ঘরটা মাঝারি আকারের, হালকা কিন্তু আধুনিক ফার্নিচার দিয়ে সাজানো। জানালার বাইরে সাগর দেখা যাচ্ছে। টিম টিম জ্বলছে সাম্পানের আলো। দরজা বন্ধ করে ঘুরল মেয়েটা। ধীর পায়ে এগিয়ে এলো রানার দিকে। হাঁটার মধ্যে কোনো রকম জড়তা নেই। মুখের হাবভাবও বেশ সপ্রতিভ। তুমি কে? জানতে চাইল রানা। তোমার নাম কি? ইসিতাহি। রানার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। হাত দুটো ভাঁজ করে রাখল বুকের উপর। প্রমাণ? ভুরুজোড়া সামান্য একটু কুঁচকে উঠলেও প্রশ্নটা শুনে খুব যে অবাক হয়েছে তা মনে হলো না রানার। ম্যাডাম বোধহয় আগেই সাবধান করে বলে দিয়েছে এ ধরনের প্রশ্ন হতে পারে। ইঙ্গিতে টেবিলের দেরাজটা দেখালো মেয়েটা। ওখানে আমার পরিচয়পত্র আছে, কিন্তু ওগুলো বের করার দরকার আছে কি? আমার মুখের কথাই কি যথেষ্ট নয়? নিঃশব্দে এগিয়ে গিয়ে দেরাজটা খুলল রানা। ভিতরে একটা অ্যানভেলাপ রয়েছে। অ্যানভেলাপের ভিতর থেকে কাগজগুলো বের করে পরীক্ষা করল ও। ইসিতাহি, হংকংয়ে এসেছে বছর 5 আগে, বয়স 24, পেশা নর্তকী। কাগজগুলো যথাস্থানে রেখে দিয়ে মেয়েটার দিকে মুখ করে একটা চেয়ারে বসল রানা। সিগারেট ধরিয়ে জানতে চাইল রানা। আমি তোমার সঙ্গ পাবার জন্যে আসিনি, এসেছি কিছু তথ্য জানার জন্যে। অবশ্য তোমার যা পাওনা তার চেয়ে কিছু বেশি দেব আমি, কিন্তু তথ্যগুলো নির্ভুল হওয়া চাই। এবার নির্ভেজাল বিস্ময় ফুটে উঠল মেয়েটার চেহারায়। তথ্য? তুমি মীর শফিকুর রহমান নামে কাউকে চেনো? এই নামের একজন মারা গেছে, আপনি তার কথা জানতে চাইছেন? হ্যাঁ, চিনতাম। কেন? ওর স্ত্রী সুজি কোয়াওকে? অবশ্যই, সুজি আমার একজন বান্ধবী। ওদের বিয়েতে সাক্ষী ছিলাম আমি। কিন্তু এসব প্রশ্ন? বলতে পারো হংকংয়ে কী কাজ করতো শফিক? তার চলতো কীভাবে? ম্লান হয়ে গেল ইসিতাহির চেহারা। তারপর মুখ তুলে মৃদু গলায় বলল, বেচারি সুজির কপালটাই মন্দ। দেখে শুনে এমন একটা বিদেশি লোককে বিয়ে করলো যে স্ত্রীর রোজগারে খেয়ে পড়ে বাঁচতে চায়। সুজি বলতো শফিক নাকি বিরাট ধনী লোকের একমাত্র ছেলে, কিন্তু আমি কথাটা কোনোদিন বিশ্বাস করিনি। ভিখিরি ছাড়া কিছুই মনে হতো না ওকে আমার। আচ্ছা, আমি শুনেছি শফিক নাকি ড্রাগস স্মাগলিংয়ের ব্যাপারে জড়িত ছিল। মৃদু গলায় হালকা সুরে বলল রানা। তুমি কিছু শুনেছ? শিউরে উঠল মেয়েটা। কেমন যেন ভয়ে ভয়ে তাকালো রানার দিকে। অনেকক্ষণ পর বলল, স্মাগলার? স্মাগলিং? এসব ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। এসব ব্যাপারে আমি কোনো খবর রাখি না। আমাকে ভুল বুঝছো তুমি, তাড়াতাড়ি বলল রানা। তুমি এসবের সাথে জড়িত তা আমি বলছি না। আচ্ছা, তুমি জানো ক্যান্টন থেকে প্রচুর হেরোইন চালান দেয়া হয় হংকংয়ে? না, জোর গলায় প্রতিবাদের সুরে বলল ইসিতাহি। জানি না। শহীদ আশরাফকে চেনো তুমি, তাই না? চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো রানার। সে কিন্তু এই চোরাচালানের সাথে জড়িত, জানো নিশ্চয়ই? না। পর মুহূর্তে রানার চোখে চোখ রেখে কি যেন খুঁজল ইসিতাহি। শহীদ আশরাফ? হ্যাঁ, চিনি, কিন্তু তাকে আমি একবার মাত্র দেখেছি, সুজির বিয়েতে। শফিকের বন্ধু ছিল নাকি সুজির বন্ধু? সুজির বন্ধু মনে হয় না। শফিকের সাথে কি সম্পর্ক ছিল তাও আমি জানি না। রিপালস উপসাগরের কাছে একটা বড় বাড়ি ভাড়া নিয়েছিল শফিক, জানো? রিপালস উপসাগরের কাছে বড় বাড়ি? হ্যাঁ, লনফিলের বাড়িটা। ওমপং পিয়ার কাছ থেকে শুনেছি আমি। হঠাৎ তাচ্ছিল্যের সাথে হাসল ইসিতাহি। হাসালেন? আগেই তো বললাম শফিক একটা ভিখিরি ছিল। লনফিলের বাড়ি ভাড়া নেবে কোত্থেকে?
বিয়ের পর হোটেল কসমোপলিটনে ছিল সে। মৃত্যুর আগে পর্যন্ত সেখানেই ছিল। লনফিলের বাড়ি ভাড়া নেয়নি শফিক। সবাই এই একই কথা বলছে, শুধু ওমপং পিয়া ছাড়া। তবে কি সবাই সত্যি কথা বলছে, শুধু মিথ্যে কথা বলেছে পিয়া? ব্যাপারটা মেনে নিতে পারল না রানা। জানতে চাইল, সুজিকোয়াও তোমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, ওর সম্পর্কে যা জানো সব বলো আমাকে। ও তো ঢাকায় চলে গেছে, বলে গেছে চিঠি দিবে। তার মানে খবরটা পাওনি তুমি? ভুরু কুচকে উঠল ইসিতাহির। কি খবর? সুজিকোয়া বেঁচে নেই, তাকে খুন করা হয়েছে। রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল ইসিতাহির চেহারা। অসম্ভব, আপনি মিথ্যে কথা বলছেন। খুন? অসম্ভব। কেন? কেন তা জানি না, তবে জানার জন্যেই হংকংয়ে এসেছি আমি। বিহ্বল দৃষ্টিতে রানার দিকে তাকিয়ে থাকল ইসিতাহি। বান্ধবীর মৃত্যু সংবাদ শুনে সাংঘাতিক আঘাত পেয়েছে সে। মুখটা ঝুলে পড়ল। এখন আর মেয়েটাকে সুন্দরী লাগছে না। প্রিয়জন হারাবার শোক সহ্য করতে কষ্ট হচ্ছে তার। ভিতর থেকে উঠে আসছে একটা অদম্য কান্না। দুহাতে মুখ ঢেকে হঠাৎ ফুপিয়ে উঠল সে। তুমি চাও না সুজির খুনি ধরা পড়ুক? নরম গলায় জানতে চাইল রানা। আপনি চলে যান, অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল মেয়েটা। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আরেকটা সিগারেট ধরালো রানা। শান্ত হও, একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো। সুজি সম্পর্কে যা জানো সব বলো আমাকে। হঠাৎ লাফ দিয়ে উঠল মেয়েটা। ছুটে চলে গেল পাশের কামরায়। দ্রুত এগুলো রানা, কিন্তু তার আগেই ধরাম করে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল সে। বন্ধ দরজার সামনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো রানা। কয়েকবার অনুরোধ করল, কিন্তু ভিতর থেকে কান্নার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ এলো না। অগত্যা ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো রানা। একটু শব্দ করেই সামনের দরজাটা বন্ধ করল ও। এলিভেটরে চড়ল, নেমে এলো নিচের তলায়। তারপর কয়েক পা হেঁটে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ালো। কয়েক মিনিট অপেক্ষা করার পর একটা আওয়াজ পেল রানা। ইসিতাহির ফ্ল্যাটের সামনের দরজা খুলল কেউ। একটু পর আবার সেটা বন্ধ হলো। কয়েক সেকেন্ড আর কোনো শব্দ নেই। নিঃশব্দ পায়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলো রানা। ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে ইসিতাহির দরজায় কান পাতল। টেলিফোনের ডায়াল ঘোরাবার আওয়াজ পেল ও। তারপর শোনা গেল চাপা গলা। খুব তাড়াতাড়ি কথা বলছে ইসিতাহি। কি বলছে বুঝতে পারল না রানা। এলিভেটরে চড়ে নিচে নেমে এলো রানা। বাড়ি থেকে বেরিয়ে লোকারণ্যে মিশে গিয়ে রাস্তা পেরুলো ও। রাস্তার এপারে সার দোকান। শোকেসের ভিতর সাজানো রয়েছে অলংকার থেকে শুরু করে সব রকম মণিহারি জিনিস। এই রকম একটা শোকেসের সামনে দাঁড়িয়ে কাচের ভিতর দিয়ে রাস্তার উল্টো দিকের বাড়িটার উপর নজর রাখল ও। আন্দাজের উপর ভরসা করে অপেক্ষা করছে। ওর সন্দেহ সত্যি নাও হতে পারে, কিন্তু মিনিট 10 পর বাড়ির গেটে ইসিতাহিকে দেখে সন্দেহের মাত্রাটা আরও বেড়ে গেল ওর। গেট থেকে বেরিয়ে এসে প্রায় লাফ দিয়ে একটা রিকশায় চড়ল ইসিতাহি। রাস্তার এপার থেকে রানাও একটা রিকশা নিল। নানা রাস্তা ঘুরে সামনের রিকশা একটা ট্যাক্সি স্ট্যান্ডে থামল। ভাড়া মিটিয়ে দিয়ে ট্যাক্সিতে চড়ল ইসিতাহি। একটু পিছনে থেকে রানাও ঠিক তাই করল। স্টার ফেরি স্টেশনে এসে থামল সামনের ট্যাক্সি। নিজের ট্যাক্সিতে বসে রানা দেখল ফেরির 3য় শ্রেণীতে উঠল ইসিতাহি। ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল সে। ট্যাক্সি থেকে নেমে ঘাটে চলে এলো রানা। 1ম শ্রেণীর টিকিট কেটে উঠে পড়ল ফেরিতে। কিছুক্ষণের মধ্যেই কাউলুন সিটি জেটিতে পৌঁছল ফেরিবোট। জায়গাটা কাই তাক এয়ারপোর্টের কাছেই। ফেরি থেকে নেমে রিকশা নিল ইসিতাহি। রানার দুর্ভাগ্য, স্ট্যান্ডে পৌঁছে একটাও খালি রিকশা পেল না ও। সবেমাত্র ঘাটে ভিড়েছে ফেরিবোট। ঠিক এই সময়টায় কোনো রিকশা খালি থাকার কথাও নয়। অগত্যা ছুটতে শুরু করল রানা। এরই মধ্যে চোখের প্রায় আড়ালে চলে গেছে ইসিতাহির রিকশা। ফুটপাথে তিল ধারণের জায়গা নেই। তার মধ্যে একজন লোক যদি কোথায় পা ফেলছে সেদিকে কোনো খেয়াল না রেখে ছুটতে শুরু করে, তাহলে কি ঘটতে পারে তা সহজেই অনুমেয়। রানার কাঁধের ধাক্কা খেয়ে পথচারীরা অনেকেই হুমড়ি খেয়ে পড়ল।
কেউ থ্যাতলানো পা ধরে কাতরাতে শুরু করল, কেউ পাঁজরে কনুইয়ের গুঁতো খেয়ে কোকিয়ে উঠল, কিন্তু রেগে মেগে কেউই ধাওয়া করল না রানাকে। একজন বিদেশি লোক ছুটছে, ব্যাপারটা কৌতুককর ও কৌতূহলোদ্দীপক মনেই হলো তাদের কাছে। কেউ কেউ যে ওকে উন্মাদ বলে মনে করল তাতেও কোনো সন্দেহ নেই। একটা রাস্তার মুখে এসে থামল ইসিতাহি রিকশা। রাস্তা ধরে হনহন করে এগুলো ইসিতাহি। তারপর স্যাঁত করে ঢুকে পড়ল সরু একটা গলির ভিতর। অনেকটা পিছনে থেকে তাকে অনুসরণ করে যাচ্ছে রানা। মনে মনে উদ্বিগ্ন হয়ে পড়ল ও। ওদিকে কোথায় যাচ্ছে তাহি? ম্যাপ দেখে এবং লোক মুখে শুনে হংকংয়ের এই এলাকা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা না থাকলেও যতটুকু জেনেছে ওর জন্যে সেটুকুই যথেষ্ট। এক গলি থেকে আরেক গলিতে ঢুকছে ইসিতাহি। প্রতিটি গলিতেই গিজগিজ করছে মানুষ। রাস্তার দুধারে নোংরা ড্রেন, দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে। ড্রেনের ওপারে বড় বড় দোকান, হাজার রকম মালপত্রে ঠাসা। আরেকটা গলিতে ঢুকল ইসিতাহি। এখন আর কোনো সন্দেহ নেই রানার মনে, এই গলি দিয়েই প্রাচীর ঘেরা কাউলুন শহরে ঢুকতে হয়। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।